সেট 14 দ্বিতীয় ভাগে 4 ও 5 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। 4-এর ক নম্বরটাতে বলেছে 21 জন লোক একটি পুকুর খনন শুরু করে, তারা 40 দিনে পুকুরের খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো, কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় খনন কাজটি কত দিনে শেষ হবে। তাহলে প্রথমে দেখো 21 জন লোক ঠিক করলো কত দিনে, 40 দিনে কাজটা শেষ করবে। তাহলে সেই কাজটাই 40 দিন যে শেষ করবে, সেখানে আমাদের কি হলো, 21 জনের জায়গায় 7 জন আমাদের কমে গেল, মানে হচ্ছে অসুস্থ হয়ে যাবে, কমে যাবে। তাহলে আমাদের থাকলো কত, 14 জন। অর্থাৎ 21 জন লোক যে কাজটা 40 দিনে করতে পারবে, সেই কাজটা 14 জন লোক কত দিনে করবে, তার হচ্ছে সমাধান। তাহলে আমরা এটা এইভাবে লিখব, 21 জন লোক পুকুর খনন করতে পারে সমান চিহ্ন 40 দিনে। তাহলে একজন লোক পুকুর খনন করতে পারে, দেখো 21 জনের জায়গায় যদি 21 জনের জায়গায় আমরা একজনকে যেখানে লাগাবো কাজ করতে, তাহলে বেশি দিন লাগবে। তাহলে আমাদের কী হবে, এখানে 40 গুণ 21। এটা করা হলো এই জন্যে, আমরা 21 জন লোক দিয়ে যে কাজটা 40 দিন করাতে পারবো, তাহলে 21 জনের জায়গায় যখনই সংখ্যাটা কমে যাবে, তখন সেখানে দিন সংখ্যাটা আমাদের বেড়ে যাবে। সেই জন্য আমরা 40-এর সঙ্গে 21টা গুণ করব। এখন আমাদের লোক সংখ্যা হয়ে গেল কত, অসুস্থ হয়ে গিয়ে 14 জন। তাহলে আমরা একজনের জায়গায় যখন 14 জনকে কাজটা করাবো, তখন জনসংখ্যাটা বেড়ে গেল, অর্থাৎ দিন সংখ্যাটা তখন আমাদের কমে যাবে। কমে গেলে কী হবে, সংখ্যাটা আমাদের ভাগ হয়ে নিচে চলে আসবে। তাহলে এখানে হলো 40 গুণ 21। এখন আমরা কাটাকাটি করবো এইভাবে, দেখো 7-এর ঘরের নামতা, দেখো 3 7 21 এখানে পাবো, আর এখানে 2 পাবো। এবার 2 দিয়ে 40কে ভাগ করলে এখানে হবে 20। তাহলে কত হলো, 3 20 60 দিন। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব, উত্তরটা আমরা এইভাবে লিখব, যে প্রশ্নতে দেখো বলেছে খনন কাজটি কত দিনে শেষ হবে। তাহলে অতএব খনন কাজটি 60 দিনে শেষ হবে। এবার খ নম্বরটাতে কি বলেছে, খ নম্বরে বলেছে দেখো, একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে। তাহলে 170 মিটার যেতে চাকাটি ঘুরবে 51 বার, সেখানে আমাদের 1700 মিটার যেতে কতবার ঘুরবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব 170 মিটার যেতে চাকা ঘুরবে সমান চিহ্ন 51 বার। সেখানে আমরা কম মিটার দূরত্ব যাব, তাহলে চাকাটা কম ঘুরবে, তাহলে এখানে কম ঘুরলে নিচে চলে আসবে আমাদের 170। এবার আমাদের যেতে হবে কত, 1700 মিটার, অর্থাৎ 1700 মিটার। এখন আমাদের বেশি দূরত্ব গেলে চাকাটা বেশি ঘুরবে, তাহলে সেটা কী হবে, 51 গুণ 1700, নিচে চলে আসবে 170, এটা হবে বার, অর্থাৎ কতবার ঘুরবে তার পরিমাণটা। এখানে দেখো একটা শূন্য কেটে দিলাম। এবার 17 দিয়ে 170কে কাটলে এখানে হবে 10। এবার 51-এর সঙ্গে 10 গুণ করলে দেখো 51 একে 51, তাহলে নর্মালি 51 হয়ে গেল, আর এখানে একটা শূন্য আছে, তাহলে এখানে একটা শূন্য চলে আসবে। তাহলে কত হলো, 510 বার। তাহলে উত্তরটা আমরা কি লিখব, উত্তরটা লিখব 1700 মিটার দূরত্ব যেতে 551 বার চাকাটি ঘুরবে। এবার গ নম্বরে কি বলেছে প্রশ্নটা, গ নম্বরে বলেছে দেখো এখানে একটা সমস্যা দেওয়া আছে, সমস্যাটি ভাষায় লিখে সমাধান করো। পরিমাণ আর দিন, পরিমাণ কি, বিঘা, অর্থাৎ জমির পরিমাণ দেওয়া আছে। হয়তো জমির পরিমাণ 8 বিঘা জমি চাষ করতে বা নিরাই করতে সময় লাগে 32 দিন, সেখানে আমাদের 5 বিঘা জমি নিরাই বা চাষ করতে কতদিন লাগবে। অথবা 8 বিঘা জমি ধান কাটতে সময় লাগে 32 দিন, সেখানে 5 বিঘা জমি ধান কাটতে কতদিন সময় লাগবে। এই হলো আমাদের ভাষাটা। এবার আমরা সেটাকে সমাধান করছি দেখো। তাহলে এখানে আমরা লিখব
8 বিঘা জমির ধান কাটতে সময় লাগে সমান চিহ্ন 32 দিন। তাহলে 1 বিঘা জমি ধান কাটতে সময় লাগবে কত? কম লাগবে। যেখানে বেশি জমি 8 বিঘার থেকে 1 বিঘা যখনই কমে যাবে তখন দিন সংখ্যাটা আমাদের কমে যাবে। তাহলে এটা হবে 32/8 দিন। এখন আমাদের জমি কত আছে? 5 বিঘা। তাহলে 5 বিঘা জমির ধান কাটতে সময় লাগবে বেশি। তাহলে এখানে হবে 32 গুণ 5, নিচে হবে 8। এটা চলে আসলো দিনে। তাহলে দেখো 8-এর ঘরের নাম মতো আমরা 4-8 32 পাবো। তাহলে 4-5 20 দিন। হয়ে গেল আমাদের সমস্যাটি। এবার ঘ নম্বরে কি বলেছে? 6টি লাঙল দিয়ে জমি চাষ করতে 4 দিন সময় লাগে, 1টি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? তাহলে আমরা ঘ নম্বরের সমাধানটা কীভাবে করব? আমরা লিখব 6টি লাঙল দিয়ে জমি চাষ করতে সময় লাগে 4 দিন। তাহলে 6টি লাঙল দিয়ে জমি চাষ করতে সময় লাগে সমান চিহ্ন 4 দিন। তাহলে এখানে আমরা লিখব 4 দিন। এবার আমরা 1টি লাঙল দিয়ে বলেছে, তাহলে 1টি লাঙল দিয়ে জমি চাষ করতে সময় লাগবে। দেখো 6টা লাঙলের জায়গায় যখনই আমরা 1টা লাঙল দিব তখন আমাদের বেশি সময় লাগবে। তাহলে আমরা কি করব? 4 গুণ 6 দিন হয়ে যাবে। তাহলে অর্থাৎ হবে এটা কত? 24 দিন। তাহলে উত্তরটা আমাদের কি হবে? অতএব একটি লাঙল দিয়ে 24 দিনে ওই জমি চাষ করা যাবে। হয়ে গেল। এবার কি বলেছে আমাদের? নম্বর অঙ্কটা যেটা রয়েছে সেখানে কি বলেছে দেখো, 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? তাহলে এখানে আমরা সাজাতে পারি এইভাবে, লোক, দিন, টাকা। তাহলে কত বলেছে? 7 জন লোক 12 দিনে 4,200 টাকা, 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? এবার দেখো এটা কীভাবে করব। এখানে 12 দিনে যদি 4,200 টাকা আয় করে, 9 দিনে কম টাকা আয় করবে। তাহলে সম্পর্কটা কী হবে দেখো, দিন ও টাকার সরল সম্পর্ক। আরেকটা দেখো, 7 জন লোক যদি 4,200 টাকা আয় করে তাহলে 8 জন লোক বেশি টাকা আয় করবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সরল সম্পর্ক। তাহলে লোক সংখ্যা ও টাকার সম্পর্ক আবার আয়ের সম্পর্ক লিখতে পারো, কি হবে? সরল বা সরল সম্পর্ক। তাহলে অতএব আয়, কত টাকা আয় করবে? তাহলে দেখো আয়টা কি করবে? 4,200 লিখবো, গুণ এখানে দুটো সম্পর্ক আছে, দুটো সম্পর্কের জন্য দুটো দাগ দিলাম। তাহলে আমরা কি বললাম যে 12 দিনে যদি 4,200 টাকা আয় করে, 9 দিনে কম টাকা আয় করবে। তাহলে এখানে কমকে 9, 9টা হবে উপরে, নিচে যাবে 12। আর এখানে 7 জন লোক যদি 4,200 টাকা আয় করে তাহলে 8 জন লোক বেশি টাকা আয় করবে। তাহলে বেশিটা হবে উপরে অর্থাৎ 8, নিচে হবে 7। এটা কি আসবে? টাকা আসবে। এখন আমরা কাটাকাটি করব। দেখো এখানে 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে? 6 7 42 আর দুটো 0। এবার এটাকে 5 দিয়ে যদি কাটি, 5 বারং 60, তাহলে 5 আর এখানে একটা 0। এবার গুণ করলে কত হবে দেখো, 8-এর সঙ্গে 5 গুণ করলে 5 আর 40, অর্থাৎ
40 আর একটা শূন্য এখানে থাকলো, তাহলে এই শূন্যটা হলো। এবার তার সঙ্গে যদি আমরা 9 গুণ করি তাহলে কত, 4 নং 36 আর দুটো শূন্য, তাহলে কত হলো, 3600 টাকা। এখন কি হবে, আমাদের উত্তরটা লিখতে হবে 8 জন লোক 9 দিনে 3600 টাকা আয় করবে। এবার 5 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করতে হবে। বলছে 3 সেমি ব্যাসার্ধের বৃত্ত এঁকে দেখাও। তাহলে আমরা কীভাবে আঁকবো, তাহলে আমরা 3 সেমি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করতে গেলে স্কেলের সাহায্যে প্রথমে আমরা 3 সেমি একটা ব্যাসার্ধ দৈর্ঘ্যটাকে নিয়ে নেব। তাহলে এখানে দেখো 0 থেকে আমরা 3 পর্যন্ত দুটো বিন্দু নিয়েছি, এবার এটাকে দুটো যোগ করে নিচ্ছি, এই হলো আমাদের 3 সেমি ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখব 3 সেমি। এইবার এটার মাপ নিয়ে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে বৃত্ত অঙ্কন করতে গেলে এই যে দেখো পেন্সিল কম্পাসটা আমরা নিয়ে নিলাম, এবার এর সঙ্গে এটা কি করব, ওর মাপটা ঠিক নিয়ে নিচ্ছি। দেখো এই যে পয়েন্ট ঠিক মিলিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমরা কি করব, বৃত্ত অঙ্কন করব। তাহলে বৃত্তটা অঙ্কন করতে গিয়ে কি করব, দেখো এইভাবে আমরা এটাকে গোল করে দিচ্ছি। হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে গোলটা করলাম, বৃত্তটা অঙ্কন করলাম, বৃত্তর যে কেন্দ্র থেকে একটা পরিধি পর্যন্ত ব্যাসার্ধটা দেখিয়ে দেব। তাহলে এখানে এই যে দেখো হয়ে গেল, এখানে একটা নাম দিয়ে দিলাম ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে একটা এ নাম দিলাম, অর্থাৎ ও এ হচ্ছে আমাদের 3 সেমি, এই 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত হয়ে গেল। এবার খ নম্বরটা আমাদের কি বলেছে, খ নম্বরে বলেছে দেখো চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। তাহলে এবার খ নম্বরটা আমরা কীভাবে করব, তাহলে খ নম্বরটা করতে গিয়ে আমরা কি করব, প্রথমে একটা সরলরেখা নিয়ে নেব যে কোনো মাপের। এখান থেকে আমরা যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম, এখানে নাম দিলাম আমরা বি সি। এখন আমরা 45 ডিগ্রি কোণটা যে আঁকবো, সেই 45 ডিগ্রি কোণটা আঁকতে গেলে আমাদের কি করতে হবে, চাঁদাটা নিতে হবে। তাহলে আমরা কী করবো, এইভাবে চাঁদাটাকে বসাবো। এখানে দেখো এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা আমরা এই সরলরেখার বরাবর বসাবো, এবং এই যে একটা কাটা বিন্দু আছে, এই কাটা বিন্দুটা আমরা ঠিক এই পয়েন্টে বসাবো। তাহলে এটাকে আমরা মিলিয়ে ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি। এখন আমরা 0 থেকে গুনতে শুরু করবো, গুনে শুরু করবো। এখানে দেখো 0, 10, 20, 30, 40, তারপরে 45। 40 এবং 50-এর ঠিক মাঝে দেখো একটা বড় দাগ আছে, সেই জায়গায় গিয়ে আমরা একটা পয়েন্ট করব। এবার এটাকে কি করব, আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব। তাহলে স্কেলের সাহায্যে যোগ করতে গেলে প্রথমে আমরা পয়েন্টটাকে মিলিয়ে নেব স্কেলের সঙ্গে, যেন ঠিক ওই পয়েন্টটাই মেলে। তাহলে এই দেখো আমরা যোগ করে দিলাম। এখন এটার নাম দিলাম আমরা এ। তাহলে কোণটা কি হলো, কোণ এ বি সি, অর্থাৎ এই জায়গাটা হলো আমাদের কত, 45 ডিগ্রি। আমি এটা ইংরেজিতে লিখে ফেললাম, এটা বাংলায় হবে 45 ডিগ্রি। তাহলে আমরা লিখব সুতরাং কোণ এ বি সি সমান চিহ্ন 45 ডিগ্রি। হয়ে গেল আমাদের কোণটা। এবার গ নম্বরে কি বলেছে, গ নম্বরে বলেছে একটি চোঙ এবং একটি শঙ্কুর চিত্র এঁকে দেখাও। তাহলে চোঙ এবং শঙ্কু, তাহলে আমরা কীভাবে আঁকবো, দেখো আমরা কি করব, চোঙ এবং শঙ্কু আঁকতে গিয়ে আমরা প্রথমে দুটো সমান দাগ নিয়ে নেব। দেখো এখানে আমি কি করলাম, একই মাপের দুটো দাগ নিয়ে নিলাম। এবার আমরা কি করলাম, এখানে এটাকে বৃত্ত আকার করে দিলাম। এই হয়ে গেল আমাদের এটা শঙ্কু, চোঙ। তাহলে এটা হয়ে গেল আমাদের চোঙ, আমরা নিচে লিখে দেব চোঙ। এবার আমাদের কি বলেছে, শঙ্কু আঁকতে বলেছে। তাহলে শঙ্কু আঁকতে গেলে আমরা উপরের অংশটা একটা ত্রিভুজের আকৃতি নিয়ে নেব। এইবার আমরা এই নিচের পোর্শনটাকে আমরা একটা বৃত্তাকার একটা অংশ হিসেবে দেখাবো। এই হয়ে গেল আমাদের এটা শঙ্কু। তাহলে এখানে আমরা লিখব
শঙ্কু। এইভাবে আমাদেরকে শঙ্কু এবং চোঙের আকৃতি চিত্র দেখাতে হবে।